আমার চাকরি জীবনে আমি বেশিরভাগ সময় কাটিয়েছি আওয়ামী লীগের সবথেকে সেরা এবং শক্তিশালী ব্যক্তিদের সংস্পর্শে। আচ্ছা, সব দোষ কি শুধুই নেতাদের, সরকার দলের? আমি একটি বাংলাদেশ চাই। কেউ কি বাংলাদেশ দিতে পেরেছেন? আমরা কি বাংলাদেশ আদৌ পেয়েছি? আচ্ছা, আমরা একটা বাংলাদেশ চাই। আমি একটি বাংলাদেশ চাই। বাংলাদেশ পাচ্ছি না। এটা কি সবটুকুই একজন ব্যক্তি সম্ভব আদায় করে দেওয়া? আমরা আপনার কোনো কিছুই করণীয় নাই। আমরা দিন শেষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেতা এবং অল্প কিছু সংখ্যক ব্যক্তিদের উপরে আমাদের দায়ভার দোষ চাপিয়ে দিয়ে আমরা নিজেরা সুফি এবং সাধু সাজতে চেষ্টা করি। আমি সব থেকে ভালোবাসি বেশি আমার ধর্মকে। আমার ধর্মের সঙ্গে আমি কখনো কাউকে কম্পেয়ার করি না, তুলনা করি না। তারপরে ভালোবাসি আমার দেশকে। আমার দেশের সঙ্গে আমি কোনো দেশের তুলনা করি না এবং কারো দেশের সঙ্গে আমি আমার দেশকে বিনিময় করি না। আমি যেহেতু আমার দেশকে সব থেকে বেশি ভালোবাসি, দেশকে ভালোবাসতে হলে দেশের নাগরিকদেরকে ভালোবাসতে হবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে নানাবিধ সংকটময় পরিস্থিতির মধ্যে দেশের মানুষের কি করণীয়, তারা কি চাচ্ছেন, তাদের কি দেওয়া উচিত, আমি সেই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে অটো রিক্সা বা সাধারণ মানুষের সঙ্গে মিশে আমি কথা বলি এবং তাদের মনের ভিতরের যে চাওয়া এবং তারা কেমন চিন্তাধারার মানুষ সেটাকে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের দেশের মানুষ কেমন? বেশিরভাগ মানুষ বলে বাঙালি ভালো না, খুবই খারাপ। দিন শেষে আপনি বাঙালি। ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার উত্তর দিলেন, আপনি উত্তরে বললেন বাঙালি ভালো না। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিলাম, আমি বললাম বাঙালি ভালো না। যখন একটি নাগরিক সে সমষ্টিগত দেশের জন্য, জনগণের জন্য, সবার জন্য তার অধিকারের আদায়ের যে স্লোগান হবে সেটি যদি সে বুঝতে চেষ্টা করে আর সেই অধিকার যদি সে আদায় করতে চায়, তখন বুঝতে পারা যাবে যে সেখানকার নাগরিকরা দেশপ্রেমিক। আমি সহজভাবে বলার চেষ্টা করি। ধরুন আপনার নির্বাচনের আগে নেতাদের কাছ থেকে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, তারপরে নানাবিধ গান বাজনা, আপনার খায়েশ আয়েশ যা কিছু আপনি মিটিয়ে নিচ্ছেন নির্বাচনের আগে। ভোট দিতে যাওয়ার দিন আপনি নেতার কাছ থেকে গাড়ি ভাড়া নিচ্ছেন, সে আপনাকে গাড়ি ভাড়া করে জোর করে নিয়ে যায় আপনার কাছ থেকে, সে ভোট নিচ্ছে আর আপনি সেভাবে ভোট দিচ্ছেন। আচ্ছা, এটা কি আপনার অধিকার নয় যে আপনি একটি রাষ্ট্র পেয়েছেন, একটি ভূখণ্ড পেয়েছেন যেখানে আপনার জন্ম হয়েছে, আর আপনি নেতা বাছাই করছেন, 5 বছরের জন্য কাউকে দায়িত্ব দিচ্ছেন, আর সে আপনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, নানাবিধ প্রলোভন দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে আপনাদের কাছ থেকে ভোট জোরপূর্বক আপনাদের কাছ থেকে নিচ্ছে, আর আপনারা দিচ্ছেন সেভাবে। এখন কথা হলো যে আপনাকে তো সেভাবেই নেওয়া হয়েছে আপনার ভোটটা, তা আপনার কাছ থেকে আপনি নানাবিধ সুযোগ সুবিধা নিচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, সানি লিওনের নাচ দেখছেন, গান দেখছেন, যখন পরে ভোটের দিনে আপনি গাড়ি ভাড়া করে দেওয়া হচ্ছে, সেখানে আপনি ভাড়াকৃত গাড়িতে যা ভোট দিয়ে আসছেন। তো এখন আপনাকে এত সুযোগ সুবিধা দিয়ে আপনি 5 বছরের যে আপনার দাবি দেওয়া, আপনার মৌলিক চাহিদা, সেটা সে কিনে নিচ্ছেন, তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে এত কিছু আশা করেন? আমি যত বেশি সময় আমি আওয়ামী লীগের সব থেকে পাওয়ারফুলি ব্যক্তিদের সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছে, আমি তখন ওখানে দেখতে পেয়েছি যে শব্দ, যে চাওয়া পাওয়া গুলা, অধিকাংশ মানুষেরা কি বলে জানেন? অধিকাংশ মানুষেরা, ধরুন আমি যেটা দেখতে পেয়েছি, অধিকাংশ মানুষেরা তাদের নিজের ব্যক্তিগত মৌলিক অধিকারের জন্য তারা যায়। যেমন ধরুন যে তার মেয়ের বিয়ের জন্য টাকা চায়, চিকিৎসার জন্য টাকা চায়, তার বাড়িতে ব্যক্তিগত বা নিজে সেই সমাধান করতে পারে এমন কিছু তুচ্ছ বিষয় নিয়ে তারা সেখানে যায়। তারা নিজেরা কখনো চেষ্টা করে না এবং নেতাকে ভোট দিয়ে, ধরুন যে তারা কোনো কাজকর্ম করবে না, তার কাছ থেকে বিশেষ দিনে টাকা নিবে, সুযোগ সুবিধা নেবে, যেমন ঈদের বা বছরের সেরা সেরা দিনগুলোতে টাকা নেবে এবং নিজেরা কোনো কাজ করবে না, অন্যরা ভালো কাজ করলে সেখানে গিয়ে
তার বিরুদ্ধে অভিযোগ দিবে। এক কথা হচ্ছে কি জানেন, এখানকার নাগরিকরা সব সময় উল্টা পথে চলতে পছন্দ করে। আমিও এখানকার নাগরিক, আমি আমাকেও বলছি। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে পৃথিবীর কোন রাষ্ট্র আছে এমন যে যেখানে রেলের সঙ্গে ধাক্কা লেগে মানুষ মারা যায়? রেলের সঙ্গে ধাক্কা লেগে মানুষ মারা যায়। একটি গাড়ি রেলের সঙ্গে ধাক্কা লাগে, যেটা অনেক দূর থেকে হর্ন বাজাতে বাজাতে আসে তাদের যে ক্রসিং আছে সেখানে, যাতে করে সেখানকার মানুষরা সচেতন হয়। আচ্ছা, আপনি কি একটা বড় এটা ভাবতে পারছেন না যে পৃথিবীর কোন রাষ্ট্র এমন আছে যে তার রাষ্ট্রের সীমান্ত অতিক্রম করতে গিয়ে, কাঁটাতার অতিক্রম করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়? বাংলাদেশের মানুষ সব থেকে বেশি সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা যায়। আচ্ছা, আমি আপনি এত উচ্ছৃঙ্খল আর উন্মাদ একটি জাতি, যার কারণে আমরা সুশৃঙ্খল হচ্ছি না, ন্যায় বিচার পাচ্ছি না, উত্তম জীবন পাচ্ছি না। আমি আপনাকে আদৌ সেটা বুঝতে পারছি? দিন শেষে সব দোষ আমি আপনি ধর্মের অথবা নেতাদের উপরে ছুড়ে দিয়ে আমি আপনি শান্তিতে ঘুমানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাকে সহজভাবে আরেকটা কথা বলি। ধরুন যে একটি অটোরিকশা ধরে অটোরিকশাকে একজন পুলিশ অফিসার একটি মামলা দিচ্ছে। মামলার পরিমাণ হতে পারে 5,000 টাকাও হতে পারে। একজন অটোরিকশা চালক দিন ইনকাম করছে 1,000 টাকা, তার বিরুদ্ধে যদি 5,000 টাকা মামলা দেওয়া হয়, তাহলে তার 5,000 টাকা উঠাতে লাগবে 5 দিন। সেই 5 দিন কি করবে, কি খাবে? তাহলে এটা পুলিশের নির্মম আচরণ না? আমি ধরলাম এটা পুলিশের একটি নির্মম আচরণ, বা পুলিশ তার যতটুকু ক্ষমতা আছে খাটিয়ে আছে। আচ্ছা, আপনি একবারও কি নিজের দোষ দিচ্ছেন না? ধরুন যে আপনি একজন কৃষক, কৃষি কাজ করেন এবং কৃষি কাজটা খুবই হার্ড ওয়ার্কিং কৃষিকাজ। যেমন অনেক কৃষকেরাই বলেন যে আমরা কৃষিকাজের জন্য লোক পাই না, এলাকার সমস্ত লোকেরা অটোরিকশা চালাতে চান, শহরে সহজভাবে উপার্জন করা যায়, শহরে চলে যান। শহরে অটোরিকশা এখন ব্যাঙের ছাতার মতো হয়ে আছে। আচ্ছা, প্রতিদিন হাজার হাজার অটোরিকশা নির্মাণ হচ্ছে, যার ইচ্ছা যেভাবে ইচ্ছা তারা নির্মাণ করছে। আচ্ছা, এটা একটা আইনের আওতায় আসা উচিত নয় যে তুমি অটোরিকশা নির্মাণ করতে পারবে, তোমার একটা ট্রেড লাইসেন্স লাগবে, বা যে আইনি প্রক্রিয়ায় হয়, রাষ্ট্র যেটাকে অনুমোদন দিয়েছেন ঠিক সেই সিস্টেমে যাবে। তাহলে অটোরিকশা চালকেরাও শহরে অযথা অযৌক্তিকভাবে পুলিশের কাছে ধরা খাবে না, পুলিশও মামলা দিবে না, এবং গ্রামে যে কৃষক আছে সেও তার কৃষি কাজের জন্য যে শ্রমিক প্রয়োজন সেটারও উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে না। এখন দেখুন, যেখানে উচ্চ মূল্য দিয়ে একটি শ্রমিক সে কিনছেন একদিনের জন্য, তখন তার উৎপাদন খরচ বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার কারণে বাজারে এসে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না, সেই পরিমাণে সে ভালো থাকতে পারছেন না। আচ্ছা, আমার আপনার কোনো দোষই নাই, সব দোষ দিন শেষে সরকারের। একটাবার কি ভেবে দেখেছেন যে আমি আপনার কোথায় কোথায় ভুল করেছি, আর কি ভুলগুলোর কারণে আমি আপনার সুষ্ঠু এবং উত্তম জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছি না এবং একটি সুশৃঙ্খল জাতি হতে পারছি না? আমি আপনি মূলত হলো কাক, আমি আপনার ব্যাস বসে দাঁড়িয়ে আছি, ধরিয়ে আছি ময়ূরের মতো, কোকিলের মতো। আগে নিজের দিকে আমার আপনার দেখা উচিত যে আমার আপনার মধ্যে কি পরিমাণে অমিল, অগুছালো এবং রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র অনিয়ম, রাষ্ট্র আইন নিয়ম নীতি না পালন, নানাবিধভাবে আমি আপনি কোনো কিছু মানছি না। আমি আপনি প্রকৃতপক্ষে একজন, যদি বলি, একটা বিশৃঙ্খলা জাতি। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। এখনো স্বাধীনতার 50-52 বছর পরেও যদি আমি আপনি না শুধরাই, আমার মনে হয় আমি আপনি সুযোগ পাবো না। সব দোষ দিন শেষে যে আপনাকে শুধরাতে চায় তার। এখানকার নাগরিকদেরকে ট্রাফিক পুলিশ জোর করে ধরে আটকায় রাখতে পারে না, তার হাতের নিচ দিয়ে বের হয়ে চলে যায়। অথচ পৃথিবীর এমন সভ্য জাতি আছে, তারা সিগন্যাল দেখে, ওই লাইট দেখে তারা থেমে যায়। আমার আপনার কত ভুল আছে, এখনো সময় আছে ভাই। চলুন আমরা সবাই মিলে, এখন পৃথিবীর এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমি আপনি চাইলেই, যদি মূর্খ হই, আমি আপনার মনের কথা যদি ভয়েস SMS এর মাধ্যমে বলি, গুগল আমাকে আপনাকে সেটা পরিপূর্ণ একটা ভিডিও চিত্র দেখাচ্ছে। আমি আপনি অনেক কিছু শিখতে পারি। সভ্য হওয়ার জন্য সবাই মিলে একত্রিত ভালো থাকার জন্য, সবার দাবি দেওয়া আদায় করার জন্য সংগঠিতভাবে একটা বাঙালি জাতি হওয়া উচিত। আর আমরা যদি বাঙালি জাতি হয়ে উঠতে পারি, এই ভূখণ্ডকে ভালোবাসতে পারি, আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারবো। আমাকে আপনাকে কেউ কখনোই ঘায়েল করতে পারবে না।
আজকে ভারত আমাদের বিপক্ষে যেভাবে উঠে দাঁড়িয়েছে, আমি আপনার যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক না হই, আমার আপনার অস্তিত্ব থাকবে না, এই মাটি থাকবে না, এই ভূখণ্ড থাকবে না। আমার আপনার মধ্যে দেশপ্রেমের অগাধ কমতি আছে, ভুল আছে। আমি আপনার কি দেশপ্রেম কি সেটা আজ অব্দি জেনে উঠি নাই, বুঝে উঠিনি। লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি কত কিছুতে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। আর সব দায়ভার পুলিশ আর সরকারের। আমার আপনার কোনো দায়ভারই নেই। যাই হোক, অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু আমি আইনের লোক বিদায় অনেক কিছু বলতে গেলেও ভয় হয় যে আইনের কাঠগড়ায় আইনের মায়ের কাছে আমাকে বেঁধে ফেলতে পারেন। আজ এখানে শেষ করলাম, আবার নতুন কোনো গল্প, কোনো কথা নিয়ে আবার দেখা হবে। আল্লাহ